রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে অনেক কিছুই। তাতে হারিয়ে গেছে স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম, তার অবদান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিবসের যে বাণী দিয়েছেন, সেখানেও খুঁজে পাওয়া যায়নি কাদের হারিয়ে এলো আজকের বিজয়, সেই পাকিস্তানের নামটি। মুক্তিযুদ্ধের ভাস্কর্য ১ বছরের বেশি সময় ধরে সংস্কার হয়নি, সবগুলোই ভাঙচুর অবস্থায় পড়ে আছে। কিভাবে আমরা আজকে এই বিজয় দিবস উদযাপন করছি? স্বাধীন দেশে বাক স্বাধীনতাই বা কতটুকু, এইসব নিয়ে আজ কথা বলবো। আর আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আশরাফ মাহমুদ, যিনি দীর্ঘদিন আমেরিকার জনপ্রিয় পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টে সাংবাদিকতা করেছেন। ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বিশেষ দিনে। আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে দর্শকদেরও বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবসের সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছে আজকের এই আলোচনা। এবং আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আশরাফ মাহমুদ। ভাই, আপনার কাছে আপনার মূল্যায়ন জানতে চাইবো। প্রথমে একটু কয়েকটি ঘটনা আপনার সাথে তুলে ধরবো, তারপরে আপনি আপনার মতো করে এই ঘটনাগুলো বিশ্লেষণ শুনতে চাইবো আমরা আজকে। জাতি উদযাপন করছে মহান বিজয় দিবস। পরপর ২ বছর বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ রয়েছে। মুক্তিযুদ্ধের কবর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পাকিস্তানের পতাকা আঁকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘৃণার জন্য আঁকা গোলাম আযমের ছবি মুছে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার বাণীতে কোথাও খুঁজে পাওয়া যায়নি কাদের হারিয়ে আমরা এই বিজয় এনেছিলাম, সেই পাকিস্তানের নাম। সব মিলিয়ে কেমন উদযাপন হলো এবারের বিজয় দিবস, আপনার মূল্যায়ন জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। আমি বলবো যে গত বছর ডিসেম্বর মাসে, মানে ২৪শে ডিসেম্বরের তুলনায় এবার আমার কাছে মনে হচ্ছে, এটা আমার একটি ব্যক্তিগত অবজারভেশন, যে বিজয় দিবসটা মোটামুটি আগের বছরের তুলনায় একটু বেশি করে উদযাপন করা হচ্ছে। আমার তো ভয় ছিল যে বা হয়তো এরকম কোনো কিছুই করবে না, তার কারণ জুলাই ও ২৪শে জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, যে বিভিন্ন জায়গা থেকে মুক্তিযুদ্ধ, বিজয় দিবস ইত্যাদি জিনিসগুলোকে মানে অস্বীকার করার একটা প্রবণতা। কিন্তু এবং অনেকে বলছে যে ৭১ না ২৪ এই ধরনের কথাবার্তা শুনতে পেলাম। তো এখানে আমার ব্যক্তিগত মতটা হলো যে মানুষ দীর্ঘদিন থেকে আমি সাধারণত সাধারণ মানুষের কথা বলি আর কি, যখন বলি, তাদের সাথে আমার ইন্টারাকশনটা বেশি হয়। আমি সাধারণত এলিট ক্লাসের লোকজনদের সঙ্গে ওঠা বসা করি না, এবং তথাকথিত শিক্ষিত লোকজনের সঙ্গে আমার কোনো যোগাযোগ আমি ইচ্ছা করে রাখি না, বিকজ তারা একটা মানে যার যার মতবাদে বিশ্বাস করে এবং সেইভাবে জিনিসগুলাকে এক্সপ্লেন করার চেষ্টা করে। আমি দেখি সাধারণ মানুষ কিভাবে, একজন সাংবাদিক হিসেবে আমার কাজ হলো তাদের আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরা, তাদের স্বার্থকে প্রমোট করা, এবং ক্ষমতাসীন যারা আছেন বা ক্ষমতা, তাদেরকে জবাবদিহিতা আদায় করা। এটা হচ্ছে আমার ব্যক্তিগত আমি মনে করি সাংবাদিকের কাজ, এবং সেটাই আমি দীর্ঘদিন থেকে এই কাজটা করে আসছি। যাই হোক, আপনার কথায় আবার ফিরে আসি। তো এই যে মুক্তিযুদ্ধ নিয়ে যে বিতর্ক, বা ৭১ নিয়ে যে বিজয় দিবস নিয়ে নানান জনের নানান কথা বলছে, ৭১ না ২৪, এটা আমার কাছে মনে হয়েছে যে আমরা মুক্তিযুদ্ধ যে করেছিলাম পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে, এই দেশের তখন ৭.৫ কোটি মানুষ ছিল, তার মধ্যে ৯০% মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। তার কারণ পাকিস্তানের দীর্ঘদিনের শোষণ, এগুলো আমরা জানতাম, যার বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ ছিল। এবং ২৩ বছরের এই ক্ষোভ ৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে সেটা শেষ হয় এবং আমরা নতুন দেশ পাই। আমাদের একটা আশা ছিল যে পাকিস্তানের সময় তো বৈষম্য ছিল, শোষণ ছিল, ফলে নতুন স্বাধীন দেশে এগুলো থাকবে না, বৈষম্য থাকবে না, থাকলেও খুবই কম থাকবে, এবং সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু দুঃখজনক ভাবে দেখলাম যে স্বাধীনতার পরে যে সরকারগুলো আসছে এ পর্যন্ত, মানে
এই 2024 সাল পর্যন্ত তারা কেউই এই সামাজিক বা অর্থনৈতিক বৈষম্য কমানোর দিকে তেমন কোনো লক্ষ্য তাদের ছিল বলে আমার কাছে মনে হয়নি। তা না হলে সমাজে এইভাবে তো বৈষম্য বাড়তে পারে। সাধারণ মানুষ যে এত ক্ষুব্ধ, এই জন্য অনেকে বলে যে চেতনাবাদীর ব্যবসা বন্ধ করো। তার কারণ এই ধরনের কথাবার্তা যখন তারা শোনে সাধারণ মানুষ, তখন বলে ভাই আমি এই মুক্তিযুদ্ধ দিয়ে কি করব, আর বিজয় দিবস আমি তো খেতেই পারি না। আমার তো দিন আনা দিন খাওয়া অবস্থা আগেও যেরকম ছিল এখনো আছে, তো আমার ভাগ্যের তো কোনো পরিবর্তন হয়নি। ফলে তাদের কাছে স্বাধীনতার যে সুফল, সত্যিকার অর্থে যে সুফল, অর্থাৎ অর্থনৈতিক মুক্তি, সামাজিক বৈষম্য কমানো, অর্থনৈতিক বৈষম্য কমানো, এই জিনিসটা সাধারণ মানুষের কে স্পর্শ করেছে কাদের? ওই ক্ষমতাসীন যারা, তাদের পরিবারবর্গ, তাদের আত্মীয় স্বজন, তাদের সুবিধাভোগী শ্রেণী, তাদের দলের লোকজন, তাদেরই উন্নতি হয়েছে দেখতে পাচ্ছি আমরা। এবং সেটাই দীর্ঘদিন থেকে এই চলে আসছে। এবং এই বঞ্চনার কারণে, এই হতাশার কারণে এই যে মুক্তিযুদ্ধ নিয়ে যে বিতর্ক, সেটা সৃষ্টি হয়েছে সেখানে। এবং এটা সুযোগ নিয়েছে কারা? যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা চিন্তা করলো যে এইবার একটা সুযোগ পাওয়া গেছে, অতএব আমরা এটাকে এক্সপ্লয়েট করব এবং আমাদের স্বার্থ সিদ্ধি করব। এখন যেটা আমি আগেও বলেছি, খুব আমি নিজে কষ্ট পাই এটা দেখে। তার কারণ আমরা তো মুক্তিযুদ্ধ আমাদের চোখের সামনে হয়েছে, আমরা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সেটাতে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু যখন দেখতে পাই এত বছর, 54 বছর পরেও সাধারণ মানুষের তেমন কোনো পরিবর্তন হয়, মানে সাধারণ বেকারত্ব আগের মতোই আছে, বেকার সমস্যার সমাধান হয়নি, তো সেই ক্ষেত্রে মানুষের ক্ষোভটা বা মানুষ ক্ষুব্ধ হওয়া বা রাগ হওয়া, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই কারণে আমি বলবো মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিতর্ক অবকাশ নেই, বা বিজয় দিবস নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। কিন্তু একটা যে জিনিসটা বারবার করে বলার চেষ্টা করছি, যে মুক্তিযুদ্ধ এবং বিজয়কে একটা বিশেষ শ্রেণী বারবার করে এটাকে নিজের বা পরিবারের স্বার্থে বা তাদের দলের স্বার্থে ব্যবহার করার ফলে মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে। এই জিনিসগুলা আমরা যতদিন ঠিক করতে না পারবো, অর্থাৎ সত্যিকার অর্থে শাসন ক্ষমতায় আসবে যারা, বা দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, তারা যদি এই বেসিক জিনিসগুলাকে অ্যাড্রেস না করেন, অর্থাৎ সাধারণ মানুষের সুখ দুঃখ, সাধারণ মানুষের খাওয়া পড়া, তাদের চাকরি বাকরি, তাদের বাসস্থান ঠিক করা ইত্যাদি যদি তারা না পায়, কেমন, তো সেখানে যেটা অবস্থা হয় সেটাই হচ্ছে আর কি। তো আমি জানি না এটা আদৌ ক্ষমতাসীন যারা বা ক্ষমতায় আসবে যারা, তারা এই মূল জিনিসটার বিষয়ে মানে দৃষ্টি দেবেন কিনা। কিন্তু ধরেন আমরা যদি নাম ধরেই বলি যে এটা আসলে বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে ধরনের অভিযোগ করা হয় যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে, কিন্তু এবার 2025 সালে সে তো এখন আওয়ামী লীগ নেই, তো মুক্তিযুদ্ধের এই বিষয়টা নিয়ে তো এখন আর কোন রকম বিতর্ক থাকার সুযোগ নেই, কারণ এখন তো আর তারা কুক্ষিগত করতে পারছে না। কিন্তু বর্তমান সময়ে যেটা দেখলাম, 2025 সালে এসে বিজয় দিবস উদযাপন হচ্ছে, আপনি মুক্তিযুদ্ধের কবরে আপনার আগুন দেওয়া হচ্ছে, কুচকাওয়াজ বন্ধ, এবং আপনি যে বিজয় দিবস অর্জন করলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই রাষ্ট্রের নাম বা সেই বাহিনীর নাম এবার বাণীতে একদম সুচারুভাবে এই নামটা রাখছে না। এবং পাকিস্তানি কেন্দ্রিক যে কথাগুলো এখানে বলা কথা, বিশেষ করে যে গৌরবময় অধ্যায়, যে অধ্যায়ে একটি এলিট শ্রেণীর যে আপনার সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের মুক্তিগামী মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, সেটি কিন্তু ওইভাবে আসে না এইবারে, মানে পাকিস্তানের কথা আসছে না। যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, সবখানে কোনোভাবে এই জিনিসটাকে মানে ধামাচাপা দেওয়া বা এটাকে মুছে ফেলার একটা চেষ্টা দেখেছি এই 25 সালে এসে। সেই বিষয়ে আপনার একটা মন্তব্য জানতে চাই, কেন পাকিস্তানিদের এই বিষয়টি মুছে ফেলা দেওয়া হচ্ছে? আপনার কথাটা আমি বুঝতে পেরেছি, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। এখন এইখানে দুটো ব্যাপার আছে, সেটা একটা হলো যে যারা ক্ষমতায় এখন আছেন, তারা একটা ন্যারেটিভ বা তাদেরকে আসতে যারা সাহায্য করেছে, তারা একটা
ন্যারেটিভ তৈরি করছিল বা বয়ান তৈরি করছিল বিভিন্ন ভাবে, যে এখানে আবার একটা ফ্যাক্টর যেটা হলো ইন্ডিয়া ফ্যাক্টর। তো তারা এটা বলতে চাচ্ছিল, এবং সেটা যথেষ্ট কারণও আছে, যে ইন্ডিয়া আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না, এবং তারা তাদের পছন্দের লোককে, অর্থাৎ শেখ হাসিনাকে তারা সেখানে রাখতে চায়। এবং গত 3টা নির্বাচন যেটা হয়েছে সেটা আমরা দেখলাম কলঙ্কিত নির্বাচন, কিন্তু সেখানে বিজয়ীদেরকে সবার আগে অভিনন্দন জানায় ভারতের প্রধানমন্ত্রী বা তার পররাষ্ট্রমন্ত্রী। তো এটাতে মানুষের মনে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, যে এরকম একটা দুর্নীতিবাজ স্বৈর শাসককে তারা বারবার সমর্থন করে। কেন করে সেটা আমরা জানি, সেগুলো আপনার অনুষ্ঠানে আমি বলেওছি। তাদের ইন্ডিয়ার যে স্বার্থ রক্ষা করার দরকার ছিল সেটা সে করেছে, এই কারণেই তারা বেশি আগ্রহী ছিল এই কারণে। তো ফলে মানুষের মনে ভারতের প্রতি একটা বিতৃষ্ণা মানে জন্মেছিল আগে থেকে, এবং যারা, যেটা আমি স্বাধীনতা বিরোধী যারা ছিল তারা এই জিনিসটাকে এক্সপ্লয়েট করেছে। এবং দুঃখজনক ভাবে ইন্ডিয়ায় বা দিল্লির শাসনকর্তারা তারা এই জিনিসটাকে গুরুত্ব দেয়নি। গুরুত্ব না দেওয়ার ফলে তাদের সঙ্গে তারা যে আমাদের মুক্তিযুদ্ধে একটা বড় ভূমিকা রেখেছিল, তাদের আমাদের পক্ষ হয়ে তারা যুদ্ধ করেছে, আমরা স্বাধীন হয়েছি, এটা তো সব। কিন্তু ইন্ডিয়ান অথরিটি বা দিল্লি কোনো সময় এই জিনিসটা বুঝতে চায় নাই, যে কেন মানুষ তাদের বিপক্ষে চলে যাচ্ছে। এই জিনিসটা তাদের, আমি যখন ইন্ডিয়ান পলিসি মেকারদের সঙ্গে গত দীর্ঘদিন থেকে এই ব্যাপারে কথা বলেছি, এবং তারা পরোক্ষভাবে ব্যাপারটা স্বীকার করে, কিন্তু ওই সত্যি কথা বলতে কি, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইন্ডিয়ার যে মানে ডিজাইন আর কি, সেখানে বাংলাদেশ খুব একটা ম্যাটার করে না তাদের কাছে। তারা চিন্তা করে যে ঠিক আছে, এখানে একটা আছে, তারা বিভিন্ন ভাবে, মানে তারা, ইন্ডিয়া তো একটা বড় শক্তি এখন, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, এই জন্য তারা মনে করে যে ঠিক আছে, বাংলাদেশ নিয়ে আমাদের এত চিন্তা ভাবনার কিছু নাই, আমরা আমেরিকাকে দেখবো, রাশিয়ার সঙ্গে দেখবো, চীনের সঙ্গে, এগুলা করছে। যাই হোক, যে কথাটায় ফিরে আসছি, তো এখন যারা এখানে স্বাধীনতা বিরোধী ছিল তারা এই মানে এই যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট যেটা গ্রো করেছে সেটাকে তারা এক্সপ্লয়েট করেছে, এবং তখন বলেছে যে ইন্ডিয়াকে আমাদের যদি কাউন্টার করতে হয় তাহলে পাকিস্তানের সঙ্গে আমাদের দহরম মহরম হাত মিলাতে হবে, বা তাদেরকে আমাদের বন্ধু হিসেবে পেতে হবে। তো পাকিস্তান তো একটা পরাজিত শক্তি, তারা তো 71 সালে পরাজিত হয়েছিল এখানে। স্বাভাবিকভাবে তারাও দীর্ঘদিন থেকে চেষ্টা করছিল যে এটার সুযোগ কিভাবে নিবে তারা। তো সেই সুযোগটা তারা এখন পেয়েছে। আর এখন যারা শাসন ক্ষমতায় আছে তারাও চিন্তা করলো যে ঠিক আছে, ইন্ডিয়াকে যদি আমরা একটা শিক্ষা দিতে পারি, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে সামরিক বিভিন্ন চুক্তি হচ্ছে, পাকিস্তানি জেনারেল এবং অন্যান্যরা এখানে আসছে, এখান থেকে যাচ্ছে, তো এটা খুবই সঙ্গত কারণেই খুব স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো যে একটা মানে যারা শাসন ক্ষমতায় আছেন এখন, তারা এই জিনিসটা বুঝতে পারছে না যে পাকিস্তানের কথা বলে বা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি করে আমরা বাংলাদেশের মূল যে ব্যাপারটা, অর্থাৎ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বিজয় দিবস, এগুলোকে তো আমরা আন্ডারমাইন করতে পারি না। এটা বুঝতে তারা মানে পারেনি, অথবা ইচ্ছা করে বুঝতে পারছে না, সেটা আমি জানি না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, এ কারণে অনেকের মনেই আবার সন্দেহ দেখা দিচ্ছে যে এরা কি আবার এই পাকিস্তানি শাসন এখানে কায়েম করতে চাচ্ছে কিনা, বা সেটাই। তো এই কতগুলো জিনিস ফ্যাক্টর আমাদেরকে চিন্তা করতে হবে এই ব্যাপারগুলো বোঝার জন্য। এবং যেটা একটু আগে বলছিলাম, আপনি বললেন যে কবরে আগুন দিচ্ছে, তারপরে মুক্তিযুদ্ধের স্থাপনাগুলোতে ভেঙে ফেলছে, এটা তো এগুলো হলো ওই যে বললাম যে মুক্তিযুদ্ধের নামে যারা সুবিধা অর্জন করেছে তাদের প্রতি ক্ষোভ, ইন্ডিয়ার প্রতি ক্ষোভ, হ্যাঁ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। আর কিছু একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজটা করছে, যাতে করে মনে করছে যে সাধারণ মানুষের হয়তো মন জয় করতে পারবো। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি যখন দেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, তাদের সাথে কথা বলি, তারা মানে মুক্তিযুদ্ধ বা চেতনা নিয়ে এতটা উৎসাহী না হলেও তারা কখনোই, আমি দেখতে পাচ্ছি, তারা চাচ্ছে না যে পাকিস্তানি ভাবধারা আবার এই দেশে কায়েম হোক। তারা যেমন ভারতের আধিপত্য চাচ্ছে না,
তারা চাচ্ছে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মাথা তুলে মানে স্বচ্ছলভাবে যেন সবাই এখানে বসবাস করতে পারে, এটাই তাদের ইয়ে। তার তার অর্থ এই না যে তারা পাকিস্তানের সঙ্গে আবার মিলতে চাচ্ছে, সে ব্যাপারটা সেরকম না। অন্তত আমি সাধারণ মানুষের সাথে কথা বলে সেটা আমি বুঝতে পারি। আপনার এই পর্যালোচনার মধ্যে কিন্তু আমরা একটা জিনিস শুনতে পেলাম যে আসলে যে গত 3বার নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগ জয়লাভ করেছে এবং বিতর্কিত নির্বাচন ছিল, সেখানে ভারত প্রথম অভিনন্দন জানিয়েছে এবং এই থেকে ভারত বিরোধিতা এবং ভারত তাকে সমর্থন দিয়েছে। আপনি বলছিলেন যে ভারত বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে বিশেষ করে আওয়ামী লীগের সরকারের সময়, কিন্তু আমরা প্রায় 16 মাস থেকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দেখছি। এই যে আওয়ামী লীগের সময় তো শেখ হাসিনা শাসনামলে যে ধরনের গোলামী চুক্তি যদি বলি বা যে কোনো চুক্তি যে শেখ হাসিনা করেছেন বা যাকে বলা হচ্ছে যে দেশ বিরোধী চুক্তি করেছেন, ওই সময় বিরোধী দলগুলো বলছিল যে শেখ হাসিনা ভারতের সাথে দেশ বিক্রির জন্য আসলে ভারতের সাথে চুক্তি করছে বা এই বিষয়গুলো। এখন 16 মাস হয়ে গেল, একটা চুক্তি কেন বাতিল করতে পারলো না এই অন্তর্বর্তী সরকার? তাহলে কি প্রোপাগান্ডা নাকি এই বিভিন্ন রাজনৈতিক দলের বয়ান যে শেখ হাসিনা সরকার এই দেশকে বিক্রি করে দিয়েছে? যদি সত্যতাই থাকে তাহলে কেন এই বর্তমান সরকার এই ভারতের সাথে সমস্ত চুক্তি বাতিল করে দিতে পারছে না কেন? সেটাই হলো মূল কথা, যে একটা হলো পাবলিক স্টেটমেন্ট একটা দেওয়া, আর শাসন ক্ষমতায় যখন আসে তখন বাস্তবতা ফেস করা। আজকেই আমি খবরে দেখলাম যে এত ইন্ডিয়া বিরোধী কথাবার্তা হচ্ছে, কিন্তু হঠাৎ করে আপনি দেখেন মানে কতগুলো বেসিক জিনিস লক্ষ্য করেন। হঠাৎ করে বাজারে পেঁয়াজের দাম 150 টাকা কেজি হয়ে গেছে, 150 টাকার মতো। কেমন এখন কালকে না পরশুদিন দেখলাম যে ইন্ডিয়ার থেকে আবার পেঁয়াজ আমদানি করা হচ্ছে এবং তাতে আশা করছে সরকার যে দাম কিছুটা কমবে। আবার দেখলাম 200 কত কোটি টাকার চাল আমদানি করবে ভারত থেকে। তো এইগুলো হলো বাস্তবতা। আপনি যতই বড় বড় কথা বলেন, লড়কে লেঙ্গে ভারত কিংবা এই সমস্ত কথাবার্তায়, মানে মূল কথাটা হলো দেশের স্বার্থকে আপনাকে যদি দেখতে হয় তাহলে বাস্তবতাকে স্বীকার করতে হবে। বাস্তবতাটা কি? যে আমরা ভারত আমাদের প্রতিবেশী, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আর এটা মানে ওই যে যেটা বলে যে জিওগ্রাফিক্যাল রিয়ালিটি, আপনি তো ইচ্ছা করলে এখান থেকে বাংলাদেশকে তুলে নিয়ে আমেরিকার পাশে বসাতে পারবেন না। বাংলাদেশ এভাবেই থাকবে, ভারত ওইভাবেই থাকবে। ফলে এই পারস্পরিক যে স্বার্থ, এই স্বার্থ রক্ষা করে কিভাবে দুই দেশ একে অপরের প্রতি আস্থাভাজন হবে বা তাদের স্বার্থ রক্ষা করে দুই দেশের সাধারণ জনগণের উন্নতি হবে, সেই দিকেই নজর দেওয়া উচিত এবং সেটাই হলো বাস্তবতা। এই প্রসঙ্গে আপনাকে আমি একটা কথা বলি। সম্ভবত 1985 সালের দিকে ইন্ডিয়ান একজন হাই কমিশনার এখানে আসছিলেন, নাম ছিল আইপি খোসলা, ইন্দ্রপ্রস্থ খোসলা। খুবই একটা মানে ভালো ডিপ্লোম্যাট, তার সাথে আমার বেশ অনেক কথাবার্তা হতো। তো তাকে যখন আমি এগুলা বলতাম, সে একদিন আমাকে এসে আমাকে বলছে কথায় কথায়, আচ্ছা তোমাদের এখানে যখন আমি পোস্টিং এ আসি তারপর থেকেই দেখতে পাচ্ছি, তখন জেনারেল এরশাদের সময়, যে প্রচন্ড ভাবে ভারত বিরোধিতা, তোমরা চিৎকার করে মানে ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছ। এটা বলে যে আমি এগুলো দেখতে পারি বিকজ আমি ঢাকায় থাকি, কিন্তু আমার কাজ হলো এই জিনিসগুলোকে দিল্লিতে মানে হেডকোয়ার্টারে ট্রান্সমিট করা বা কমিউনিকেট করা, সেটা আমি করি। কিন্তু দেখো ইন্ডিয়ার এত প্রায়োরিটি আছে, সেখানে ইংরেজিতে একটা কথা বললো, সে বললো যে ইউ ক্যান শাউট এট দি টপ অফ ইউর ভয়েস এগেনস্ট ইন্ডিয়া বাট ইট ডাজন্ট রিচ নিউ দিল্লি। মানে বলতে চাচ্ছে যে তুমি যত চিৎকার করো, ভারত বিরোধিতা চিৎকার করো, গলা ফাটিয়ে ফেলো, এটা দিল্লি পর্যন্ত পৌঁছায় না। তো এই বাস্তবতাটা হলো আসল কথা, যে বাংলাদেশের স্বার্থ বা বাংলাদেশ নিয়ে তাদের খুব একটা চিন্তা ভাবনা তারা করে না। আমাদের দেশের একজন হাই কমিশনার ছিলেন ওখানে, যাই হোক তার নামটা আমি এই মুহূর্তে বলছি না, সেটাও তিনি একদিন আমাকে কথায় কথায় বলছিলেন যে উই আর নট ইন দি রেডার অফ নিউ দিল্লি, মানে নিউ দিল্লির রেডারে আমরা ধরা পড়তেছি না। আমি বললাম যে আপনি ওখানে কি করেন? তো বলে আমি তো চেষ্টা করি আমার যেটা কাজ, মানে বাংলাদেশের স্বার্থকে রক্ষা করা, বাংলাদেশকে প্রমোট করা।
কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশের ইন্ডিয়ান পত্রপত্রিকা যখন আপনি দেখেন বা টিভি চ্যানেল, তারা বাংলাদেশ নিয়ে কয়টা রিপোর্ট করে বা আদৌ করে কিনা। তো মানে ওটা থেকে বোঝা যায় যে ইন্ডিয়ান অ্যাটিটিউডটা কি। তো সেই জন্য ইন্ডিয়ান ডিপ্লোম্যাট বা তাদের পলিসি মেকার সঙ্গে যখন আমার কথাবার্তা হয়, তখন আমি তাদেরকে একটাই কথা বলি যে তোমরা কোনো বিশেষ দলকে সমর্থন না দিয়ে দেশের মানুষের, বাংলাদেশের সাধারণ মানুষের আস্থা ভালোবাসা অর্জন করার চেষ্টা করো। এটা তোমাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আনফর্চুনেট, হ্যাঁ, তো এইটাই হলো আসল কথা। এই যে আপনি চুক্তির কথা বলতে, চুক্তি তো মানে বাতিল করা এত সহজ না। এটা কিছুদিন যে আদানির সঙ্গে আমাদের যে বিদ্যুৎ আমদানির যে চুক্তি আছে, আমরা তো ফাটিয়ে আমাদের স্বার্থ বিরোধী চুক্তি হয়েছে, এটা অনেক কিছু বললাম এবং দাবি উঠলো যে এই চুক্তি বাতিল করতে হবে। তো তখন জামায়াতি উপদেষ্টা পাবলিকলি বললেন যে এটা তো বাতিল করা যাবে না, করলে আমাদের ইন্টারন্যাশনাল কোর্টে আমাদের বিরুদ্ধে মামলা হবে এবং এটা আমাদের প্রচুর ক্ষতিপূরণ দিতে হবে। তো এগুলো তো সবই বাস্তবতা। তো এরা যে এই বাংলাদেশের বর্তমান সরকার বা ইউনূস সাহেব যেগুলো জানেন না তা না, তিনি ওই সস্তা জনপ্রিয়তার জন্য এই মাঝে মাঝে ভারত বিরোধিতার কথা কিন্তু এখন আর অতটা জোরে সোরে বলে না। এখন তার রিয়েলিটি বোঝা যাচ্ছে। আপনি একটা শেষ প্রশ্ন করতে চাই, আপনার সাথে আলাপ করে হচ্ছিল যে বাংলাদেশের মহান বিজয় দিবস আজকে হচ্ছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেছেন এবং সেইখানে বিজয় দিবসের শুভেচ্ছার ক্ষেত্রে বাংলাদেশের নাম নেই। এই নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং মূলধারা গণমাধ্যমে এ ধরনের সংবাদ এসেছে যে সেখানে বাংলাদেশের কোনো নাম নেই। কিন্তু 1971 সালে 3রা ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করার অভিযোগে ভারতের উপর কিন্তু আক্রমণ করেছিল পাকিস্তান, যার নাম ছিল অপারেশন চেঙ্গিস খান। ভারত বাধ্য হয়ে পাল্টা যুদ্ধ ঘোষণা করেছিল সেই সময়। সেই যুদ্ধে নিহত হন ভারতের প্রায় 4000 সৈন্য, আহত হন 10,000 সেনা। সেই যুদ্ধে জয়ী হয় ভারত এবং সেই জয়ী হওয়ার কারণে তারাও 16 ডিসেম্বর তাদের মতো করে বিজয় দিবস পালন করে। সেখানে বাংলাদেশের নাম থাকা না থাকা কতটা গুরুত্ব বহন করে, বা এই ভারতের এই অবস্থানকে বা নরেন্দ্র মোদীর অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? নরেন্দ্র মোদীর অবস্থান খুবই নিন্দনীয়। তার কারণ একটা এত বড় ইতিহাসের এত বড় একটা ঘটনা যে ওই যুদ্ধে একটা নতুন স্বাধীন দেশ আবির্ভূত হলো বিশ্বের মানচিত্রে, এটাকে আপনি কিভাবে অস্বীকার করেন? এখন নরেন্দ্র মোদীর এটা হলো নিচতা বা ক্ষুদ্রতা আমি বলবো। আমরা দেখেছি যে কংগ্রেসের সময়ও, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু এই বাংলাদেশের তাদের 16 ডিসেম্বরের যখন উদযাপন হতো বা তাদের ওখানে আলোচনা হতো, তারা কিন্তু বাংলাদেশের অভ্যুদয়ের কথা বলতো না। এবং নরেন্দ্র মোদীর প্রথম দিকেও বলেছে, মানে নরেন্দ্র মোদী 2014 সালে আসার পরে প্রথম দিকেও বলেছে, কিন্তু এই গত বেশ কয়েক বছর থেকে দেখতে গত বছর দুয়েক ধরে দেখছে যে এই বাংলাদেশ মানে যে এক্সিস্ট করে একটা বাংলাদেশ, যে একটা নতুন স্বাধীন রাষ্ট্র হয়েছে সেই সময়, এটা সম্পূর্ণভাবে সে ইগনোর করে যাচ্ছে। তো এটা তো আমাদের জন্য খুবই অপমান দেওয়া। হয়তো ভারতের কাছে এটা কোনো বড় ব্যাপার না, কিন্তু আমরা যারা বাংলাদেশি, আমরা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলাম, তাদের কাছে তো এটা অপমানজনক। এবং এটা যে মানে নরেন্দ্র মোদী যে নিজে খুবই একটা ক্ষুদ্র এবং নিচতার পরিচয় দিচ্ছে, সে এত বড় দেশের নেতা, তার মধ্যে এই ক্ষুদ্রতা কেন থাকবে? বাংলাদেশের অভ্যুদয় হয়েছে কথাটা বলে তার কি সম্মান চলে যেত? সে কেন করলো না? এবং এই যে বাংলাদেশকে যে অবজ্ঞা করা, এটাই কিন্তু স্বাধীনতা বিরোধীরা এটাকে ক্যাপিটালাইজ করছে, বলছে দেখো আমাদেরকে গুনার মধ্যেই ধরে না, তো স্বাভাবিক চলো আমরা পাকিস্তানের দিকে যাই। তো সেই জন্য আমি বলবো যে নরেন্দ্র মোদী মানে সত্যি কথা বলতে কি, সে যদি বাংলাদেশের মানুষের বন্ধুত্ব চায় তো এই জিনিসগুলো তার ইগনোর করার কোনো স্কোপ নাই। তা না হলে বাংলাদেশ দিন দিন এই ভারত বিরোধী শিবিরের দিকে চলে যাবে এবং সেটা ভারত অনেক বড় শক্তি, আমি বারবার করে বলছি। তারপরেও আমি বলবো যে 18 কোটি দেশের মানুষ, মানে ইন্ডিয়া ইচ্ছা করলে তো এটা থেকে ইগনোর করতে পারে না। জি, অসংখ্য ধন্যবাদ আসিফ মাহমুদ ভাই, আপনার এই আজকের মহান বিজয় দিবস এবং ভারত বাংলাদেশ ইস্যু সব মিলে যে আপনি যে পর্যালোচনা করলেন এবং আমাদের সামনে একটি নতুন দরজা খুলে দিল। আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক,
আপনারা শুনলেন সিনিয়র সাংবাদিক আশরাফ মাহমুদের বিশ্লেষণ। জানান আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।